হেনস্থা করছিল, অফার দিচ্ছিল, মগবাজারে একটা বাসা আছে চলো গল্প করি, উত্তরাতে চলো একটা বাসা আছে ফ্ল্যাট আছে ওখানে গল্প করি, ওই রেস্টুরেন্টে বসি, স্লোগান দিচ্ছি বা বক্তৃতা দিচ্ছি, সেখানে সে কোনি দিয়ে ব্যাড সাইড ব্যাড টাচ করা। এই যে আমাকে যে ওই ফোন আলাপের পরেও মানে রমজান মাসের পরেও যে আমাকে বিভিন্নভাবে হেনস্থা করছিল দলের মধ্যে, কমিটির মধ্যে থাকা অবস্থায়, তখন আমার কাছে মনে হয়েছে বিষয়টা আমার দলকে এটা জানানো উচিত যে এরকম একটি ছেলে আমাদের দলের মধ্যে আছে যার দ্বারা নারীরা সেফ না। আচ্ছা, প্রথম বিষয়টা আমি ক্লিয়ার করি, আমি তাকে কেন কাউকেই বিপদে ফেলানোর জন্য এই কাজটা আমি করিনি। আমি এটা সেলফ সিকিউরিটির জন্য রেকর্ড করেছিলাম। পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে যখন পরবর্তী ছাড় আমাকে মিষ্টি কথা বলতো, যেটা আমাকে বিব্রত করেছে, আমি ওকে বারণ করেছি যে আমাকে ধরনের কথা বলো না, তুমি একেবারেই পলিটিক্যাল পর্যায়ে প্রফেশনালি আমার সাথে কথা বলো। কিন্তু সে সেই জায়গাটাতে থাকে না, একদিন 2 দিন 3 দিন সে আমাকে মিষ্টি কথা বলেই যাচ্ছিল। মিষ্টি কথার ধরনগুলো তো আপনারা ফোনে শুনেছেন। আমি যতবারই তাকে বারণ করছি যে ততবারই আমার কাছে ছবি দাও, তোমার এটা সুন্দর, তোমার ওটা সুন্দর, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে, তুমি এটা তুমি সেইটা, তুমি যে 2টা বাচ্চা হয়েছে তোমাকে বোঝা যায় না, এই ধরনের কিছু সিলি কথাবার্তা বলে আমাকে আসলে ম্যানিপুলেট করার চেষ্টা করতো। আর যেটা 47-এ যে অডিওটা লিক হয় এটা সম্পর্কে আমি অবগত ছিলাম না, ট্রাস্ট মি, এটা আমি জানতাম না। এরপরে যে অডিও 2টা লিক হয়েছে সেটা আমি করেছি, আমি দিয়েছি, কারণ আমাকে তখন অলরেডি দোষারোপ করা শুরু করছিল যে আমি এটা লিক করেছি, আমি রয়ের লোক, আমি ডিজেএফআর লোক, আমি ওয়াকারের বিবি হই, এ ধরনের নোংরা কথাগুলো যখন বলছিল আমার কাছে মনে হয়েছে যে তাহলে এই কথাগুলো রাখা দরকার। আমি তখন ওই কথাগুলো রেখেছি এবং ওগুলি আমি সাথে সাথে দিয়ে দিয়েছি। কিন্তু আমি কোনো এজেন্টের লোক না, আর আমি যদি কোনো এজেন্টের লোক হতাম তাহলে তো আমি আরও ভালো থাকতাম, তাহলে তো আমাকে নিয়ে এরকম হয় না, তাই না? আমি কোনো এজেন্টের লোক না। আর যদি কোনো এজেন্টের লোক হই আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করে বের করেন আমি কোন এজেন্টের লোক, আমি কোন এজেন্টের লোক। টোটাল বিষয়টা হচ্ছে দেখেন, তুষারের সাথে আমার একটা যোগাযোগ ছিল হচ্ছে, যেহেতু আমরা একসাথে, সে আমার কমরেড, আমরা একসাথে জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম, আমরা একসাথে একটা কমিটি করছি, জাতীয় নাগরিক কমিটি তখন ছিল, কমিটি করছি। তো তার সাথে আমার একটা ফোনে যোগাযোগ ছিল যে জানার জন্য, তখন তো আবার আমার পারিবারিক সমস্যা চলছিল, আমি সশরীরে প্রত্যেকটা প্রোগ্রামে আসতে পারছিলাম না। আমার পলিটিক্যাল ইনফরমেশন, পলিটিক্যাল খোঁজ খবর রাখার জন্য তুষারের সাথে আমার যোগাযোগটা রাখতে হয়েছে। তো এর মধ্যে আমার সাথে তো একটা বড় ইনসিডেন্ট লাস্ট 29 ডিসেম্বর ঘটলো, তখন আমি নেপালে চলে গেলাম। তখন ওর সাথে আমি যোগাযোগটা রেখেছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক কমিটির কী কী ইয়ে হচ্ছে। এর মধ্যে আমাদের তখন কথা চলছিল যে আমরা করব, জাতীয় নাগরিক কমিটি থেকে পার্টিতে যাব, আমরা একটা রাজনৈতিক দল গঠন করব, এরকম তখন আমাদের ইন্টারনাল কথাবার্তা চলছিল। তো ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা, দল গঠন করা, অনেকগুলি কর্মসূচি তো থাকে, সবাইকে তো সশরীরে থাকতে হয় না। আপনারা দেখবেন দিলছাড়া পারুলও তো সশরীরে নাই, কিন্তু সে বিদেশে বসে তো আমাদের সাথে আছে। একইভাবে আমিও নেপালে বসে আমি কমিটিতেই ছিলাম, কিন্তু ফোনে ছিলাম, মানে ফিজিক্যালি ছিলাম না, ভার্চুয়ালি ছিলাম। তো সেই জায়গা থেকে তোমাকে আসলে পীড়া দিত, কারণ আমি তো পুরোপুরি ফোকাস আমার বাচ্চাগুলোকে নিয়ে। আমি আমার জীবনটাকে এখন দিয়ে দিয়েছি রাজনীতিতে, দেশের মানুষের জন্য। আমার জীবনে আর কিছু নাই, প্রেম ভালোবাসা বা ছেলেদের সাথে গল্প করা, এটা আসলে আমি আর মানে ওই মানসিকতার মধ্যে আমি আর নাই। সেই জায়গা থেকে ওকে বারবার বারণ করা, নিষেধ করা, ও শোনে নাই। এরপরে যখন আমি বাংলাদেশে আসি, আমি ওকে আমার যে গ্রামীণ নাম্বারটা, সেই নাম্বারটা থেকে ওকে ফোন করি, কারণ আমার নাম্বারে ওই বাংলাদেশে ফেরার পরে আমার ফোনে ছিল না, এমবি টেমবি ছিল না। তো আমি ওকে সরাসরি ফোন করি প্রকাশের দিন যে আমি এখানে আসছি ওকে জানানোর জন্য। তো ও ফোনটা ধরতে পারে না, ও নিশ্চয়ই ব্যস্ত ছিল। তারপরে ও রাতেবেলা আমাকে ফোন ব্যাক করে ও বলছিল যে তোমার সাথে আমার জরুরি কথা আছে, ডিবি রিলেটেড। তা আমি না, ও আমাকে প্রথমে টেক্সট করে একটা, মানে ওই বাজে টেক্সটটা করে। দেন আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই যে ও আমাকে এরকম একটা কথা লিখতে পারলো। আমি তো ওর বয়সে বড় না হলেও আমি তো অভিজ্ঞতায় বা মানে অন্যান্য সাইডে তো আমি বড়। আমি এটা মানে এটা আমি আশা করি না ওর কাছ থেকে, কিন্তু তো ছোটো, আমি তোকে তুমি করেই বলি, ও আমাকে তুমি করে বলে। তো সেই জায়গা থেকে আমি এটা আশা করি নেই। ওরকম একটা টেক্সট আমাকে লিখে দেন ও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে যে সিগনালে আসো কথা বলবো। আমি বলি আমি কি কথা বলবো, আমার কোনো কথা নেই, আমি স্পিচলেস। অ্যান্ড দেন ও বললো যে ডিবির কথা বলে, যে ডিবির খুব জরুরি কথা আছে। আর তখন আমি ওয়ারেন্টের আসামি, আমার নামে ওয়ারেন্ট হয়ে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা জরুরি হতে পারে। তো আমি ফোন করে কথা বলছিলাম, এই একই কথা ঘুরাচ্ছে। আমি বলি বলো যে কি প্রয়োজনীয় কথাটা, সেই তথ্যটা আমাকে বলো। ও বলছে না এখন না, পরে বলবো। তুমি মুড অফ কেন তোমার, তুমি এই টোনে কেন কথা বলছো, তুমি বিব্রত হয়ে আছো কেন, সেটা আমাকে বিচলিত করছে।
হ্যাঁ, এভাবেই কথা বলছিল। তো আমি বুঝতে পারছিলাম যে ও আমাকে ঘুরাচ্ছে। সেই জায়গা থেকে আমি ওকে বলছিলাম তো আমার কোনো কথা নেই, আমি ফোন রাখি। আমি যতবারই ফোন রাখতে যাচ্ছি সে ফোন রাখতে দিচ্ছে না। এরপরে তো হচ্ছে আপনারা আমার কাছে মনে হলো যে এরপরে কি আপনি রেকর্ড করা শুরু করেছেন? এরপরে আমার কাছে মনে হলো যে এই যে ও যে নাছোড়বান্দাটা আমার সাথে করছে, এটা আমার মনে হয় রেকর্ড করে রাখা উচিত। দেন আমি রেকর্ড করে রাখি কথাগুলো। রেকর্ড করে রাখার পরে আমি সাথে সাথেই হচ্ছে ওই দিনই আমার যে গণমাধ্যম ভাইয়া আছেন ওনার কাছে আমি পাঠাই। সাথে আমি আমার সাথে যাবতীয় যখন যে ধরনের ঘটনা ঘটে সেটা আমি হচ্ছে জুলকারনাইন স্যারকেও সবসময়, আমার এটা অভ্যাস, ওনাকে তারপরে হচ্ছে মানবাধিকার কর্মী, আমার কিছু শুভাকাঙ্ক্ষী এনাদেরকে পাঠায় রাখা, যে আমার তো মানে নাই, যখন তখন আমার বিপদ হতে পারে, তো ওনাদেরকে আমি সবসময় পাঠায় রাখি। ওই অভ্যেস থেকেই, বিচার না এটা ওই অভ্যেস থেকেই আমি হচ্ছে ওনাদেরকে পাঠিয়ে রেখেছিলাম এবং পারমিশন দিয়ে রেখেছিলাম যে কখনো যদি আমি বিপদে পড়ি আপনারা এটা ব্যবহার করেন। দ্যাটস ইট।